মধ্যবিত্ত একটা পরিবারে প্রতিটা মানুষকেই কিন্তু রক্ত জল করে টাকা ইনকাম করতে হয়। আর সেটা যখন প্রবাসী বা কোনো রেমিটেন্স যোদ্ধা বা দূর দেশে থাকা কোনো ভাই বোনদের ক্ষেত্রে হয়, তখন সেই ইনকামের টাকা কিন্তু আরও কষ্টের। বছর পর বছর প্রবাসী প্রতিটা রেমিটেন্স যোদ্ধা দূর দেশে পড়ে থাকে, চাইলেও কিন্তু দিন শেষে প্রিয় মানুষগুলোর কাছে আসতে পারে না। এমন না জানা হাজারো কষ্ট করে চোখের পানি ফেলে রক্ত জল করে পরিশ্রম করে শুধুমাত্র কিছু টাকা উপার্জনের জন্য। আমরা যারা দেশে থাকি আমাদের প্রত্যেকের কর্তব্য যেন দূর প্রবাসে থাকা প্রিয় মানুষটার প্রতিটা টাকার যথাযোগ্য মূল্যায়ন হয়, একটা টাকাও যেন অযথা খরচ না হয়। অন্তত দূর প্রবাসে থাকা মানুষটার বিপদে যেন তার পাশে থেকে কিছুটা হলেও তাকে সহযোগিতা করার যোগ্যতাটুকু থাকে। এমনই এক প্রবাসী বা দূর দেশে থাকা ভাইয়ের বউ আমাদের প্রিয় তাসফিয়া আপু, যিনি আমাকে প্রায় কমেন্ট করেন এবং সুদূর চট্টগ্রাম থেকে আমাকে দেখছেন এবং আমাকে অনেকগুলো কমেন্টে বলেছিলেন, আপু আমি একলা থাকি, হাজব্যান্ড দূর দেশে থাকে, ৮,০০০ টাকার মধ্যে একটা বাজেট করে দিও প্লিজ প্লিজ প্লিজ। অনেকবার রিকোয়েস্ট করেছেন আপু। তো আসলে এছাড়া আরও অনেক প্রবাসী ভাইয়ের বউ আমাকে প্রায় রিকোয়েস্ট করেন এবং তারা একটা বাজেট করে দিতে বলেন, যার জন্য কিন্তু প্রবাসী ভাইয়ের বউদের কথা বিবেচনা করে কিভাবে তারা নিজেদের একলা সংসার বা নিজেরা সংসার চালিয়ে কিছু টাকা সেভ করতে পারেন। এছাড়াও যারা ৮,০০০ টাকা মাসিক বাজেট নিয়ে বাজেট প্ল্যান করতে চান, পুরো মাসের খরচ করে কিছু টাকা জমাতে চান, তাদেরকে নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগ। আর পুরো ব্লগ জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বাজেট ভিডিওতে যাওয়ার আগে একটু বলি, প্রীতিদাস আইডি থেকে আমার প্রিয় প্রীতি বনু, যে কিনা একদম চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আমার সাথে আছে, শেষ কবে হবে জানি না, তবে এখনও কিন্তু আমার সাথে আছেন। আমার যে ভিডিওতে দেখা যায় 100-200 ভিউ, সেই ভিডিওতেও কিন্তু কেউ না থাকলেও আমার প্রিয় প্রীতি বনুর কমেন্ট কিন্তু আমি সবসময় পাই, তাকেও কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসেই পেয়েছি। আর আমার অনেক প্রিয়, অনেক মিষ্টি একটা বোন, ওর কথা আসলে যত বলবো ততই কম বলা হবে। তো ওই প্রীতি বনু কিন্তু আমাকে অনেক আগে একবার কমেন্ট করে বলেছিলে যে দিদি তুমি কিভাবে ঘরোয়াভাবে খিচুড়ি রান্না করো, সেই ভিডিওটা একদিন শেয়ার করো রেসিপিটা। তো সেই কথা ভেবে ভাবলাম আজকে যেহেতু বাইরে মেঘলা আকাশ, বৃষ্টি দিন, আর দিনটা ছিল শুক্রবার, হাজব্যান্ডও বাসায়, তো একটু খিচুড়ি মাংসই রান্না করি, সেই সাথে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো আমি কিন্তু বাসায় ঘরোয়াভাবে খিচুড়ি রান্না করার সময় দুই ধরনের ডাল একসাথে মিশিয়ে নেই। দেখা যায় মসুরির ডালটা নিলে খিচুড়িটা কিন্তু একটু আঠালো হয়, আমার কিন্তু ঝরঝরে খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না, এর জন্য ভুনা খিচুড়ি আমি একটু আঠালো আঠালো খেতেই পছন্দ করি, যার কারণে কিন্তু আমি মুগ ডালের সাথে মসুরির ডালও নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংস রান্না করেছি, তারপর আরও কিছু রান্না করব। তো এখানে আমি আসলে পুরো রেসিপিগুলো যদি একসাথে দিতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য শুধুমাত্র খিচুড়ির আইটেমটাই কিন্তু দিলাম। তো এখানে হচ্ছে আমি কিছু শুকনো মশলা, গরম মশলা দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, তারপর আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি কিন্তু খিচুড়ি রান্নায় একদমই রসুন বাটা দেই না, আসলে রসুন বাটা খিচুড়িতে আমার কেন যেন ভালো লাগে না ওই গন্ধটা। তো আমি হচ্ছে এখানে রাইস কুকারে খিচুড়িটা রান্না করব। যে কোনো পোলাও বা খিচুড়ি জাতীয় এই ধরনের আইটেমগুলো কিন্তু রাইস কুকারে খুব বেশি ভালো হয় রান্নাটা। তো এর জন্য প্রথমে আমি গরম তেলে কিন্তু গরম মশলা, শুকনো গরম মশলা যেগুলো, ওগুলো দিয়ে তারপর এখানে একটু পেঁয়াজ দিয়ে তারপর ওটাকে ভেজে, তারপর এখানে হচ্ছে আমি আস্ত জিরা বাটা, আদা বাটা এগুলো দিয়ে একটু একটু করে, তারপর হচ্ছে যে চালটা ঝরিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে, তারপর হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, লবণ, ওগুলো একসাথে দিয়ে মেখে ঝুঁকে তারপর একটু গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে খিচুড়ি রান্নাটা কিন্তু আমার কাছে অনেকটাই সহজ মনে হয়, যদি জলের পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু খিচুড়ি রান্না আসলে কোনো সমস্যা হয় না, যেভাবেই রান্না করা হোক ভালোই লাগে। তো আপনি যদি মেখে ঝুঁকে
ঝুঁকেও রান্না করেন বা কেউ যদি মেখে ঝুঁকে রান্না করে তাতেও কিন্তু ভালো লাগবে। তো আমি কিন্তু এই যে এখানে কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়েও গিয়েছে। যে পরিমাণ চাল ডাল একসাথে নিয়েছি তার কিন্তু ডাবলের থেকে 1 কাপ কম আর কি জল দিয়েছি। তো তাতে করেই কিন্তু খিচুড়িটা পারফেক্ট হয়। আর জল একটু বেশি হলেও আসলে রাইস কুকারে বেশি একটা সমস্যা হয় না। এরপর কিন্তু রাইস কুকারে কিছুক্ষণ দেওয়ার পর রাইস কুকারটা অফ করে দিয়েছিলাম। যেভাবে আমি ভাত রান্না করি ওভাবেই কিন্তু অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার তুলে একসাথে এপাশ ওপাশ করে দিয়েছি। আর সেই সাথে একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু চিনি আর হচ্ছে শেষে একটু মানে ঘি দিয়ে দিয়েছি। তাতে কিন্তু মানে খিচুড়ির ঘ্রাণটা খুব ভালো আসে শেষ পাতে একটু ঘি দিলে। তো যাই হোক, তারপর কিন্তু এখানে বাকি আইটেমগুলো রান্না করে নিচ্ছিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। সেই সাথে যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আপনারা এর পরবর্তীতে কোন ধরনের বাজেট চান সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আরেকটা কথা, আমি কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে আমার কন্টিনিউ ভিডিও দিতে অনেক লেট হয়ে যায়। তারপরেও কিন্তু কষ্ট করে চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য বা আপনারা এত এত কমেন্ট করেন সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য আমি কষ্ট করে হলেও ভিডিও মেক করি, যত কষ্টই হোক আমার আর যত কাজই থাকুক। তারপর আপনারা যে কেন একটা লাইক দিতে এত কিপটামি করেন আমি বুঝি না। একটা লাইক দিতে কি অনেক বেশি টাকা খরচ হয় বলেন? তা আপনারা লাইক দিতে প্লিজ কিপটামি করবেন না। দেখা যায় আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওর ভিউ কমে যায়, লাইক না দেওয়ার কারণে আর কি। তো তারপর দেখা যায় ভিডিওর ভিউ এভাবে কমতে থাকলে আমি কিন্তু আর ভিডিওই দিব না। আপনারা যদি সত্যিই চান মন থেকে যে আমি ভিডিওগুলো দেই বা আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ লাইকটা দিয়ে বাকি ভিডিওটাকে কন্টিনিউ করবেন। কারণ একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে যায়, তাতে করে কিন্তু সেই মানুষগুলোর উপকার হতে পারে, সেই সাথে আমারও একটু উপকার হয় এই আর কি। আর দেখেন এই যে বাজেট ভিডিও দিতে দিতে কিন্তু আমার একদম ডায়েরি অলমোস্ট শেষ। তো যাই হোক, শুরু করছি আজকের বাজেট ভিডিওটি। যারা 8,000 টাকার সংসার খরচ চালাতে চান তারা কিন্তু চাইলে এই বাজেট ভিডিওটি ফলো করতে পারেন, তাতে করে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। তো আপু তাসফিয়া আপু, আমার প্রিয় তাসফিয়া আপু কিন্তু অনেক কমেন্ট করেছেন এবং একটু অভিমান নিয়ে বলেছেন, আপু আমার একার সংসার, তাই বলে কি তুমি আমার বাজেট ভিডিওটি দেবা না? আসলে আপু বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে দেখা যায় কি আমি যেহেতু 2-3 দিন পর পর ভিডিও দেই আর তারপর আসলে ভিডিওতে ভিউ না আসলে ভিডিও দিতেও ইচ্ছে করে না। তারপর দেখা যায় বাচ্চাদের নিয়ে অনেক কাজে ব্যস্ত থাকি, যার কারণেও কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না। আর এছাড়া কিন্তু তোমার দেখা যায় কমেন্ট করার আগে আরও অনেকে কমেন্ট করে মানে রিকোয়েস্টেড ভিডিও মানে বানাতে বলে। দেখা যায় সিরিয়াল ভাই তাদের কমেন্ট মানে যার কমেন্টটা আগে আসে তার ভিডিওটা একটু আগে দেওয়ার চেষ্টা করি। তো এমন সিরিয়াল মেপে আসলে ভিডিওগুলো দিতে দিতে একটু লেট হয়ে যায় আর কি। তো আপু কষ্ট নিও না, এই তো দেখো আমি কিন্তু তোমার বাজেট ভিডিও দিয়ে দিয়েছি। তো আপু তোমার যেহেতু একার সংসার, তুমি বলেছিলে তুমি চা কফি কিছু খাও না, যার কারণে কিন্তু আমি ওইভাবেই তোমার বাজেটটা সাজিয়েছি। তো তুমি বলেছিলে তুমি শ্বশুর বাড়িতে থাকো এবং তোমার বাচ্চা কাচ্চা নেই, তো এর জন্য আমি কিন্তু বাসা ভাড়া আর বাচ্চা কাচ্চার খরচ একদমই বাদ দিয়ে দিলাম। আর যেহেতু তোমার হাজব্যান্ড তোমাকে 8,000 টাকা পাঠায়, তো তুমি বলেছিলে সেখান থেকে বিদ্যুৎ বিল আর ওয়াইফাই বিল বাবদ 1,600 টাকা খরচ হয়। তো সেই হিসেবে 1,600 টাকা বাদ দেওয়ার পর 8,000 টাকা থেকে থাকে কিন্তু আর মাত্র 6,400 টাকা। তো 6,400 টাকার মধ্যে কিন্তু তোমাকে জমাতে হবে, আবার একার সংসারটাও মেনটেন করতে হবে। তো আমার মনে হয় কি একার সংসারে খুব বেশি খাবার খরচ হয় না, নিজে একা মানুষ কোনো একটা কিছু খেয়ে থাকলেই হয়। তারপরও মাসে 30 দিন তো আর কোনো একটা কিছু খেয়ে থাকলে হয় না। তারপরও কিন্তু আমি খাবার খরচটা সেভাবেই সাজালাম। তো 8,000 টাকা থেকে 1,600 টাকা গেলে 6,400 টাকা, এর মধ্যে থেকে 2,400 থেকে 3,000 টাকার মধ্যে প্রতি মাসে তুমি তোমার খাবার খরচটা সাজাবে। তো তাতে করে যেটা হবে প্রতি মাসে যদি 2,400 টাকার মধ্যে খাবার খরচটা সাজাও, তাতে তোমার কিন্তু প্রতি মাসে তুমি 3 থেকে 4,000 টাকা কিন্তু জমাতে পারো। আর খুব বেশি খরচ হয়ে গেলেও কিন্তু 3,000 টাকা কমসে কম প্রতি মাসে অবশ্যই জমাবা। অন্তত এতটুকু মনে রাখবা, যেসব আপুদের, সবার উদ্দেশ্যে বলছি, যেসব আপুদের হাজবেন্ড দূর প্রবাসে থাকে বা দূর দেশে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। আমাদের এখানে যারা আমাদের হাজবেন্ডরা তারাও কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করে। আসলে টাকা ইনকাম জিনিসটাই কষ্টের, কেউ এমনি এমনি টাকা তুলে দিয়ে যায় না, রক্ত জল করে তারপরে টাকা ইনকাম করতে হয়। কিন্তু আমাদের এখানে সংসারে থেকে যারা টাকা ইনকাম করে তারা কিন্তু অন্তত দেখা যায় দিন শেষে কাজ করে আসার পর প্রিয় মানুষগুলোর দিকে তাকাতে পারে বা প্রিয় মানুষগুলোকে দিন শেষে দেখতে পারে, অন্তত ঘরের ভাত খেতে পারে। কিন্তু যারা প্রবাসে থাকে বা দূর দেশে থেকে টাকা ইনকাম করে তারা কিন্তু দিন শেষে এসে প্রিয় মানুষটাকে দেখতে পারে না, বাচ্চা কাচ্চাদের দেখতে পারে না, বা বাবা মা ঘরে যারা অন্যান্য প্রিয় মানুষগুলো আছে তাদের দেখতে পারে না।
তাই কিন্তু তাদের কষ্টটা আরও একটু বেশি। তো এর জন্য বলবো, যাদের হাজবেন্ড দূর দেশে থাকে বা প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে, তাদের একটা টাকাও যেন নষ্ট না হয়, বরং তাদের প্রতিটা টাকার যেন যথাযোগ্য মূল্যায়ন হয়, যথাযোগ্য ব্যবহার হয়, সেটা কিন্তু মানে খেয়াল রাখার দায়িত্ব আপনার। তো এর জন্য আমি বলবো, আপু আপনি একটু কষ্ট করে, যেহেতু বাচ্চা কাচ্চা নেই, নিজে একটু কষ্ট করে হলেও কিন্তু টাকাটা জমানো উচিত, যেহেতু আপনার হাজবেন্ড দূর দেশে থেকে টাকা ইনকাম করছে। তো এর জন্য কিন্তু নিজে একটু কম খেয়ে হলেও টাকা জমাবেন, যাতে পরবর্তীতে আপনারা একসাথে যখন থাকবেন, কোনো রকম সমস্যা হলে বা পরবর্তীতে বাচ্চা কাচ্চা হলে সেই ভবিষ্যতের নিরাপত্তাটা যেন নিজে নিজে আর কি জমানো টাকা দিয়ে নিশ্চিত করতে পারেন। তো যাই হোক, চলে যাচ্ছে মূল ভিডিওতে। এবার বলি যে আপু কিভাবে 2400 বা 3000 টাকা দিয়ে আর কি নিজের খাবার খরচটা মেনটেন করবেন। তো আপুর মূল চ্যালেঞ্জই কিন্তু খাবার খরচটা মেনটেন করা, যেহেতু আপনার অন্যান্য খরচটা একদম ধরতি ধরা, মানে বাসা ভাড়া লাগছে না, বিদ্যুৎ বিলের আর ওয়াইফাই বিল 1600 টাকা। তো এভাবে এখন আপনি 3000 টাকার মধ্যে নিজের খাবার খরচটা যেভাবে সাজাবেন, কোনো মাসে দেখবেন কি আগের মাসে যা বাজার করেছেন সেটাই থেকে যায়। তো ওই মাসে দেখবেন 2000 টাকার মধ্যেও হয়তো বা আপনার বাজার খরচটা হয়ে যাবে। আবার কোনো মাসে দেখবেন সব কিছু শেষ, আপনার 3000 টাকা বা তার থেকে একটু বেশিও লাগলো। তো এমনভাবে আমি গড়ে ধরলাম 3000 টাকা বা 2400 টাকা। তো এর জন্য আপনি কোনো মাসে কম লাগবে, কোনো মাসে বেশি লাগবে, তবে আপনি একটা অ্যামাউন্ট 2400 টাকা ধরে নেবেন যে এই 2400 টাকার মধ্যেই আমি প্রতি মাসে খরচ করব। তো এবার বলি, কোনো মাসে হয়তো বা বেশি যাবে, তারপরের মাসে দেখবেন কি আবার কম যাচ্ছে, তখন আবার টাকাটা আপনি মানে অ্যাডজাস্ট করে রাখলেন। তো এই হিসাব করে, এভাবে হিসাব করে আপনি আপনার প্রত্যেকটা মাস চালাবেন। প্রত্যেক মাসের শুরুতে টাকাটা দেওয়ার পর আপনি 3 থেকে 4000 টাকা, আমি বলবো 4000 টাকাই সরিয়ে রাখবেন, চেষ্টা করবেন বাকি টাকার মধ্যে সব কিছু সামলানোর। তো এবার বলি, চাল কিনবেন, 500 টাকার মধ্যে চাল কিনবেন। যেহেতু একা সংসার, চাল কতটুকু লাগে আমি তো জানি না আপনার, তবে আমার ধারণা 7 থেকে 8 কেজির মতো লাগতে পারে বা তারও কম লাগতে পারে। দেখা যাবে হয়তো বা তারপরের মাসে ওই 7-8 কেজি থেকেও কিছুটা চাল থেকে যাবে। তো আপনি প্রথম মাসে চেষ্টা করবেন যে 500 টাকার চাল কেনার। তো তারপর ডাল লাগতে পারে 1 কেজি, তেল লাগতে পারে 2 লিটার, তারপর যাবতীয় যা যা লাগে আর কি শুকনো বাজারে, তো ওগুলো কিনে তারপর চেষ্টা করবেন যে 1200 থেকে 1500 টাকার মধ্যে প্রথম মাসে শুকনো বাজার খরচটা সাজানোর। তো তারপর দেখবেন কি 1200-1500 টাকার মধ্যে সাজানোর পর পরবর্তী মাসে ওই শুকনো বাজার থেকে কিন্তু অনেক বাজার থেকে যাবে। পরবর্তী মাসে আপনার হয়তো বা 1000 টাকার মধ্যে আপনার দেখা যায় শুকনো বাজারটা হয়ে গেল। তো 500 টাকার তারপর মাছ কিনলেন, 500 টাকার মাংস কিনলেন, 500 টাকা রাখলেন সবজি বা সারা মাসে ডিমের খরচ বাবদ। তো এই হচ্ছে বাকি 1500 টাকার মাছ, মাংস, ডিম, সবজি এগুলো কিনলেন। তো এবার হচ্ছে খাবার খরচটা এভাবে আপনি 3000 বা 2400 টাকার মধ্যে মেনটেন করবেন। বাকি হচ্ছে 3 থেকে 4000 টাকা আপনি প্রতি মাসে জমানোর চেষ্টা করবেন। যেহেতু একা মানুষ, দেখা যাবে এক ধরনের সবজি বা একটা পদ দিয়ে খেলেও কিন্তু একা মানুষের চলে যায়। আবার কোনো কোনো দিন ভালো লাগলো না, একটু ভালো মন্দ রান্না করে খেলেন আর কি। তো তারপর হচ্ছে আপনার দেখা যায় বাকি যে টাকাটা থাকে ওই টাকা থেকে কিছু টাকা জমালেন। 4000 টাকা যদি আপনি রাখতে পারেন, ওখান থেকে হয়তো আপনার হাত খরচ লাগতে পারে 500 টাকার মতো, বাকি 3500 টাকা জমালেন, বা পরবর্তী মাসে আবার 3000 টাকা জমালেন। তো এরকম করে জমাতে জমাতে দেখবেন এক বছরে হয়তো বা আপনি 36 থেকে 40,000 টাকা বা তারও বেশি জমিয়ে নিতে পারলেন। তো এভাবে যদি প্রতি মাসে একটা জমানোর আপনি অভ্যাস করেন, দেখবেন এক বছরে কিন্তু আপনার অনেক টাকা জমা হয়ে যাবে। দেখা যাবে আপনি এক মাসে রাখলেন হয়তো বা 3 থেকে 4000 টাকা, অথচ বছর শেষে দেখবেন আপনি 40 থেকে 50,000 টাকার একটা বড় অ্যামাউন্ট কিন্তু আপনি জমাতে পারলেন। তো এরপর ওই টাকাটা যদি আপনি 5 বছর হিসেবে জমান, তাহলে দেখবেন প্রায় 2-3 লাখ টাকার কাছাকাছি চলে আসবে। তো ওই টাকাটা তারপর আপনি যদি একটা বাংলাদেশ ব্যাংকে রাখেন বা আপনি যে ধরনের ফিক্সড করে রাখেন বা যাই রাখেন, তাতে করে কিন্তু আপনি বড় একটা অ্যামাউন্টের টাকা জমাতে পারলেন, এবং খুব বেশি সমস্যা হলে না হলে আর কি ওই টাকাটা ভাঙবেন না, এবং দেখা যাবে পরবর্তীতে ওই টাকাটা আপনার হয়তো বা অনেক কাজে আসবে বা অনেক বড় বিপদ মোকাবেলা করতে আপনাকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। তো আপনি দেখেন প্রতি মাসে আপনি মাত্র 3 থেকে 4000 টাকা জমালেন বা একটু কষ্ট করলেন, তাতে করে কিন্তু 5টা বছরে আপনি অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট জমিয়ে নিতে পারলেন, যে টাকাটা আপনার অনেক বড় শক্তি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাদের হাজব্যান্ড প্রবাসে থাকবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যাদের হাজব্যান্ড প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করছে, তারা দেশে থেকে টাকাগুলোকে উড়াবেন না বা ফালতু ফুটানি দেখিয়ে টাকাগুলোকে নষ্ট করবেন না। চেষ্টা করবেন যতটা সম্ভব জমানোর। আমি বেশিরভাগ দেখেছি
অনেক সময় অনেক প্রবাসী পরিবারদের দেখি হয়তোবা বাহারি রান্নাবান্না করে ঘটা করে আত্মীয় স্বজন খাওয়ান, তবে মনে রাখবেন একদিন যখন বিপদে পড়বেন তখন এই আত্মীয় স্বজনরাই কিন্তু আপনাকে বলবে আপনি বেহিসেবি ছিলেন তাই এমন বিপদে পড়েছেন। বিশেষ করে আর্থিক বিপদ হলে আপনার কিন্তু আত্মীয় স্বজন বলেন বা আপনার যাদেরকে আজকে দাওয়াত করে খাওয়াচ্ছেন তারা কিন্তু এগিয়ে আসবে না যদি আপনার নিজের কিছু না থাকে। যখন আপনার দেখবেন ভরপুর থাকবে তখনই এই মানুষগুলোকে আপনি পাবেন। এর জন্য বলি যে নিজেকে সবসময় এমনভাবে রাখেন যাতে, আমি বলছি না যে আপনি আপ্যায়ন করবেন না, সামাজিকতা করবেন না, করবেন অবশ্যই, তবে অবশ্যই নিজেরটা চিন্তা করে, নিজের সব কিছু চিন্তা করে, নিজের জন্য ভেবে, নিজের বিপদ কিভাবে মোকাবেলা করবেন সেটা চিন্তা করার পর তারপর বাকি সব কিছু মেনটেন করবেন। তো এর জন্য বলবো যে আপনারা ফাও ফুটানি একটু কম দেখাবেন, যতটা সম্ভব নিজেদের কথা একটু বিবেচনা করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমার ভিডিওর কথাগুলো কারো খারাপ লাগলে কিছু করার নেই, আমি কিন্তু সত্যি কথাই বলেছি। বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করবেন, দেখবেন আমার কথাগুলো কিন্তু সত্যি। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও কিন্তু আরও কয়েকটা আপু অনেক রিকোয়েস্ট করছেন ভিডিও দেওয়ার জন্য, 3000 টাকা বাজেট শুকনো বাজারের ভিডিও দেওয়ার জন্য। আমি চেষ্টা করব।